তুমি পাশে দাঁড়িয়ে আছো কিন্তু আগুনটা ধরছে না কেন বলো তো? সেদিন আমার ভয় লেগেছিল, হয় নাকি যে একা একটা মেয়ে এরকম রিপোর্টিং করবে। এখনো সেটাই দেখছি। এক্সপিরিয়েন্সই কিন্তু আসল জীবনে। অন ক্যামেরা অল্টারকেশন হলো পুলিশ কমিশনার, আমি এত স্বার্থপর ছিলাম নিজের কেরিয়ার নিয়ে, এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা। আমার কিন্তু ভিতরে একটা আনন্দ হলো যে তাহলে ওটা ক্লিক করেছে। সাউথ এশিয়ান রাজনীতি জায়গাটা আমার জানতে বুঝতে খুব সুবিধা হয়েছিল, খুবই। এইটা প্রথম দেখিয়ে দিল রাজনীতির সঙ্গে পুলিশ প্রশাসন এবং যারা ধনী ব্যক্তি যাদের টাকা, এই যে নেক্সাস, এই নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে তারা তাদের শত্রুতার জায়গা কখনো কিন্তু আসেনি। আমি জানি না এটা এখন আর সম্ভব হবে কিনা। জিরো এফআইআর বলে একটা বিষয় আছে, আইনগুলো ঠিকভাবে লাগু হচ্ছে কিনা, কার্যকরী করা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু কমিশনের। পক্সো তো হচ্ছে শিশুদের ওপরে যে যৌন হেনস্থা হয় তাকে প্রতিরোধ করার আইন। পক্সো অ্যাক্ট কিন্তু হচ্ছে জেন্ডার নিউট্রাল, মানে জেন্ডার ইস্যুজের একটা বড় উদাহরণ হচ্ছে আমি। নির্ভীক কোথায়, মানে নির্ভীক হলে তো আরো অনেক কিছু করতাম। জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দূরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন নেচার্স ডায়মন্ড আর অন্নপূর্ণা স্ন্যাক্স। আজ মানে ভয় করছে বলে জ্বরের গ্লাস নিয়ে বসেছি, কারণ যিনি সবার ইন্টারভিউ নেন আজকে আমি তার সঙ্গে আড্ডা মারবো না, ইন্টারভিউ নেবো বুঝতে পারছি না। প্রশ্নপত্র নিয়ে বসেছি কিন্তু সঙ্গে গলা শুকিয়েও যেতে পারে। সঙ্গে আছে মহুয়া সাত্রা। না আমার কি বলা উচিত এবার? তুমি আমার ইন্টারভিউ নিয়ে নিচ্ছে, দেখে শুরু করে ইন্টারভিউ শুরু। মানে তোমাকে একসময় বরখাদাত বলা হতো, সেটা আমি যখন তোমার সাথে আলাপ হয়নি তার আগে আমি তোমাকে দেখেছি কিন্তু শুনেছি। তারপরে তুমি এখন বিভিন্ন ধরনের কাজ করো, তার সাথে একটা কি বলবো সরকারি চাকরি করো। সেখানে দেখেও তুমি এরকমভাবে ডেসপারেটলি কিছু না ভেবে ফেসবুকে নানা রকম যেগুলো অনুচিত হচ্ছে, আমরা জানি অনৈতিক অনুচিত, সেগুলো নিয়ে পোস্ট করো। বড় বড় ব্যক্তিত্বদের সাথে ওঠা বসা এবং এরকমভাবে ইন্টারভিউ নিয়েছো, সাহসিকতার সাথে মাঠে গিয়ে রিপোর্টিং করেছো। তোমার জীবনটা আজকে যে আমি জানতে পারছি, অসংখ্য ধন্যবাদ আমার বৈঠকে আসার জন্য। আচ্ছা আমি না প্রথমে একটু কারেক্ট করতে করতে যাই। প্রথমত সরকারি চাকরি করি না, মানে যে অর্গানাইজেশনে আমি আছি এখন অ্যাটাচড সেটা সরকারি, সেটা চাইল্ড রাইটস কমিশন, কিন্তু আমি কনসালটেন্ট, মানে আমি সরকারি কর্মী নই সেই অর্থে। এটা এক। দুই হচ্ছে না সেটা নয়, এটা এক। দুই হচ্ছে যে হ্যাঁ বরখাদাত, ওইটা তো এটা হচ্ছে মানে একদম মানে কনশাস আপত্তি জানাচ্ছি। এটা সত্যি ঠিকই যে না বরখাদাত খুবই বিখ্যাত মানুষ এবং তার রিপোর্টিং অনেকেরই কাছে খুবই ইন্সপিরেশনাল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বলা হয়েছিল আমার একজন অগ্রজ, আমার সাংবাদিক, তিনি তুলনা করে বলেছিলেন এটা, কিন্তু তখনও আমি প্রতিবাদ করেছিলাম, সে প্রতিবাদ খুব একটা গ্রাহ্য হয়নি। এবং এখনও সেটা হচ্ছে যে এটাতে খুব স্বচ্ছন্দ নই আর কি কারোর সম্পর্কে বললে, সেটা নয়। কিন্তু হ্যাঁ, কিন্তু তার মানে তিনি খুবই রেসপেক্টেড আমার কাছে। এটা খুব একটা মিনমিন করে বলা একটা আমার একটা
ঠিক আছে, এখন মৌহাদির থেকে আমরা মৌহাদির গল্প শুনবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তার আগে আমরা খাওয়া দাওয়া করব, কারণ তুমি আবার বৈঠকে এসেছো, বহুবার এসেছো, তোমার জন্য ক্যাপুচিনো রেডি, হ্যাঁ কফি, একটু পিৎজা। আমাদের তো একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না, পেট ভরে না, পেট না ভরলে মন ভরে না, সেটা দিয়ে শুরু করব। কিন্তু সাংবাদিকদের জানো তো যে মানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে সত্যি সময় পাওয়া যায় না যখন মানে যখন কাজ চলে আর কি, তখন সত্যি সাংবাদিকরা যারা একদম মাঠে ঘাটে যারা রিপোর্ট করেন তারা সত্যি কোনো সময় পান না, এটা সত্য। আর দ্বিতীয়ত হচ্ছে মানে ধরো তোমাদের ফিল্মে যেমন, তোমাদের ফিল্মে তো যখনই কোনো বাজেট হয় খুব দুর্ধর্ষ খাবার দাবার, কে কী খাবে, দুপুরবেলা কে শশা খাবেন, কে দই খাবেন, হ্যাঁ কে ওয়েট কমাচ্ছেন, কে বাড়াচ্ছেন, এসব অনেক কিছু থাকে। কিন্তু ধরো আমি এরকম একটা চ্যানেলে কাজ করতাম, সেই চ্যানেলের একই সঙ্গে নিউজ ছিল এবং এন্টারটেনমেন্ট ছিল। তো এন্টারটেনমেন্টের যখন কোনো প্রোডাকশন হতো তখন সেখানে খাওয়া দাওয়া কী করে যারা ক্রু তাদের যত্নের একটা বড় জায়গা থাকতো। আর রিপোর্টারকে ধরো এই সেকেন্ডে বসে আছে, সে ঘুমোচ্ছে, খাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, তাকে ডেকে বলা হলো অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় আগুন ধরেছে, আর খাওয়া দাওয়া তো সেখানে পাওয়াই যায় না, মানে কবেলা না খেয়ে থাকতে পারবে সেরকম ঘটনা ঘটলে। এমনকি একটা জায়গা থেকে ফিরে এসেছে যারা ছোট থেকে বড় হচ্ছে, একটা জায়গা থেকে ফিরে এসেছে সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় চলে যা, অত খাওয়া কিসের। এবং যারা অনেক সাংবাদিক আছেন, বিশেষ করে আগের আমি জানি, তারা কে কত না খেয়ে কষ্ট করে কাজ করছে সেটার উপরে অনেক গুরুত্ব দিতেন। এবং সব বসই এরকম হয় না, তারা জিজ্ঞেস করেন, আর একটা সময়ের পর কেই বা কাকে জিজ্ঞেস করে। কাজেই যারা টিলমে কাজ করেন, যারা সিরিয়ালে কাজ করেন, আমার মনে হয় তাদের যত্নের জন্য আলাদা প্রোডাকশন ম্যানেজার থাকে, কি অনেকে থাকেন। সাংবাদিকদের খাওয়াটা খুব একটা না, যদি কেউ মানে হার্ড নিউজ রিপোর্টিংয়ে থাকতে চান। তোমার তাতে কোনো সমস্যা হতো না? না, ওটা তো নেশা, এটাই নেশা। মানে সাংবাদিক বলো, রিপোর্টারের বলো, যে কোনো কাজে, সেটা অবশ্য ফিল্মের ক্ষেত্রেও সত্যি, সবার ক্ষেত্রেই সত্যি। এটা কেউ যদি কোনো জায়গায় ভালো লাগে কারুর কোনো কাজ এবং সে করে, তখন তো মনে থাকে না, মানে কাজটা হয়ে যাবার পর তখন হয়তো খিদে পায়, তখন হয়তো খাবার খোঁজা হয় বা সবাই গিয়ে একটা জায়গায় খুঁজলো সেরকম। কিন্তু না, মানে যারা নিউজ খুব ভালোবাসে তাদেরও হয় না, আর আমার মনে হয় যারা কাজ ভালোবাসে তাদেরও। মানে এটা জানো তো, একজন আমার এটা একটা অন্য একটা অফিসে একবার একজন আমার অগ্রজ সাংবাদিকই, তিনি বলছিলেন যে আমরা যখন তাদের টাকা বাড়ছিল, মানে তাদের স্যালারি বাড়ছিল, তো সেটা বেশ সেরিমোনিয়ালি তাদেরকে দেওয়া হচ্ছিল। তো তিনি একটা কথা বলছিলেন যে আমরা দেখি যে কে কাজ করছে, কে যতটা কাজ ততটা করছে, কে ঘড়ি দেখে কাজ করছে, কে ঘড়ি ভুলে গিয়ে কাজ করছে। তো পরে আমি যখন এই জায়গাতে গেছিলাম তখন আমার মনে হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট আর কি একটা। তাতে কি স্যালারি বাড়ে? মানে এই যে তুমি বললে যে না, সবসময় বাড়ে না, সবসময় বাড়ে না। মানে কাজের প্রশংসা, কাজের উচ্চতা, মান, মানুষের অ্যাকসেপ্টেন্স, তার সঙ্গে যেমন পুরস্কারের সম্পর্ক নেই, এবং আমাদেরও বিশেষ করে মানে বাড়ে কিনা মানে বাড়া উচিত, কর্পোরেটে তো বাড়ে বটেই, এবং মানে কর্পোরেটের সব জায়গায় বাড়ে কিনা জানি না, মানে যেখানে এক্সপ্লয়টেশন নেই সেখানে বাড়ার কথা। সরকারি জায়গায় তো পরপর তাদের প্রমোশন হয়, কিন্তু বেসরকারি জায়গায় যেখানে এই স্যালারি স্ট্রাকচার বা সব কিছু খুব প্রফেশনালি হ্যান্ডেলড হয় সেখানে হয়। সর্বত্র যে সবসময় বাড়ে তা না, এটা আমি কোনো সাংবাদিকতা মানে ইন্ডাস্ট্রির মধ্যে এটা আটকে রাখবো না। কিন্তু হ্যাঁ, বাংলা নিউজের স্পেশালি যে ইন্ডাস্ট্রিটা, সেটার যে অবস্থা, স্যালারি, চাকরি পাওয়া, তার উন্নতি একদম শেষ পর্যন্ত থেকে, তার যে ধরা যাক কেউ রিটায়ার করছেন, তার সিকিউরিটি, এটা একদম প্রপারলি স্ট্রাকচার্ড নয়। এক্সপ্লয়টেশন আছে নেই, মানে এটা প্রপারলি একেবারে। এবং বিখ্যাত সংবাদ মাধ্যমে, সংবাদ অফিসে দেখা গেছে যে একসঙ্গে এতজনের চাকরি চলে গেল, সেটা তাদের কি প্রফিট লস, কি ঘটছে সেটা পরিষ্কার জানা যায় না, কিন্তু ভীষণ আনসার্টেনটি সংবাদ জগতে আছে তো বটেই, ভয়ঙ্কর আছে। সেটা তো বটেই, যেটা অন্য জায়গায় সোশ্যাল সেক্টরেও নেই তা নয়, এখন আমি সোশ্যাল সেক্টরে কাজ করছি সেখানেও নেই তা নয়, কিন্তু আছে। তোমার এই ইকোনমিক্স পড়া থেকে সাংবাদিকতার জার্নিটা যদি বলো, মানে তুমি তো ইকোনমিক্সের স্টুডেন্ট। হ্যাঁ,
দেখো আমি যা পড়েছি তা আমি প্র্যাকটিস করি না, যা প্র্যাকটিস করেছি তা আমি পড়িনি আর কি। সেটা হচ্ছে আমি তো সবসময় হয়েছে কি আমি দেখেছি, আমি ফাইনালি এতদিন পর্যন্ত এসে আমি দেখেছি যে আমার জীবনটাকে যদি একটা দুটো লাইনে বলা যায় তাহলে যে আমি যে প্ল্যান করি তা ঘটে না। এটা আমার প্রথম একটা বই বেরিয়েছিল, তার মুখবন্ধে আমি লিখেছিলাম যে যা আমি পরিকল্পনা করি তা মানে ঘটে না বলে আমি পরিকল্পনা করিনি বলে বইটা বেরিয়েছিল। তো সেটা হচ্ছে যে আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম। হ্যাঁ, ডাক্তার হতে চেয়েছিলাম, সেজন্য আমি স্বপ্ন দেখতাম যে একদম এই কলেজেই পড়বো। আমাদের 2-3 জন বন্ধু ছিল, তারা মিলে কুন্তলা এবং ভাস্বতী আমরা সাখাওয়াতে বসে এইসব প্ল্যান করতাম। জয়েন্টের অন্যান্য রেজাল্টগুলোর মতো জয়েন্টের যে রেজাল্টটা হওয়ার কথা, মানে কলকাতা শহরে যে পাওয়ার কথা, সেটা যখন হলো না তখন তো আমার খুবই ভেঙে পড়া অবস্থা। আমি দেখলাম এই প্রথম যা আমি ভাবছি সেটা ঘটলো না, প্রথম জীবনে বুঝতে পারলাম। এবং আমার মনে আছে আমি মানে বাবা ছিলেন সঙ্গে, একটা কলেজে বলা হলো যে অন্যান্য জায়গায় যা দেয়া হয়েছে অ্যাপ্লিকেশন ঠিক আছে, তুমি একটা জায়গায় ভর্তি হয়ে থাকো। ওই অঙ্ক পিছু ছাড়তো না, আমার অঙ্ক করতে ভালো লাগতো, তখন সেখানে আমি অঙ্ক নিয়ে ভর্তি হয়েছিলাম, ম্যাথমেটিক্স নিয়ে। ঠিক আছে, ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে ভর্তি হবো। তো তারপরে আমি ব্রেবনে ইকোনমিক্সে পেলাম। সেখানে আমার নম্বর দেখে একজন বললেন যে ইকোনমিক্স কেন পড়ছে না। আমার তো সেদিন মনে হয়েছিল গাভাস্কার ইকোনমিক্স পড়েছে। ঠিক আছে, তখন আমি গাভাস্কারের ভক্ত ছিলাম। তো সেই গাভাস্কার ইকোনমিক্স পড়েছে, মানে এটাও ঘটে আর কি। তো তারপরে অর্থনীতি, ব্রেবনে আমি অর্থনীতি, ভালো লেগেছে, আমি কিছুটা অর্থনীতি নিয়ে পড়েছি না। আমার ব্রেবনে যখন আমি অর্থনীতি পড়তাম, আমার যে অর্থনীতি সাংঘাতিক খুব টানতো সেরকম নয়, কিন্তু অর্থনীতি ভালো লাগা বা আমার জীবনের একবারে মানে চিন্তা ভাবনার জগৎ খুলে যাওয়া, সেটা হয় মাস্টার্সে গিয়ে। মানে কাটাকল, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ইকোনমিক্স ডিপার্টমেন্টটা হচ্ছে বিটি রোডের ওপরে কাটাকল বলে একটি স্টপেজে ওটা রয়েছে, একটা তেতলা বাড়ি, যেটা রবীন্দ্রভারতীর পাশে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেটা অংশ। এবং এই প্রফেসর কল্যাণ সান্যাল, প্রফেসর শর্মিলা ব্যানার্জি, প্রফেসর অজিত চৌধুরী, এই যে প্রফেসর, এদের কথাবার্তা, মানে এখানে আমি প্রথম শিখলাম মৌলিক চিন্তার কি দাম। মানে ধরো একটা কিছু আমি করতে গিয়ে সেই একটা আমি ধরেছি, সে প্যারামিটারটা আমার ধরাটা ভুল হয়েছিল, কিন্তু প্যারামিটারের ওই নিরিখে আমার বাকি ডিডাকশনটা ঠিক ছিল, আমি কিন্তু হাফ নম্বর পেতাম। কারণ আমার যুক্তিগতভাবে ওই জায়গাটা ঠিক আছে। এটা আমি অনেক জায়গাতে বলেওছি যে একদিন যেমন আমি দাঁড়িয়ে আছি লনে, তো তখন আমি দূরদর্শনে, কলকাতা দূরদর্শনে ডিবেট করতাম। তো ডিবেটে হেরে গেছি। তো প্রফেসর কল্যাণ সান্যাল ওই উঠোন দিয়ে ওই লনটা দিয়ে ঢুকতে বলেছেন, দেখেছি হেরে গেছো, কিন্তু তুমি নিজের যুক্তিতে স্টিক করেছিলে শেষ পর্যন্ত, এটা খুব ভালো। তো এই যে যুক্তির যে জায়গাটা, এইটা একদম মানে দিক খুলে যাওয়া যাকে বলে, সেখানে এমন এমন জিনিস পড়ানো হতো। এবং মানে অর্থনীতির সঙ্গে, অর্থনীতি নিয়ে আমি পড়ছি তো, কিন্তু আমি সেখানে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, আরও নানা কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এটা যারা কাঁটাকলে একবার পড়েছেন তারা মাত্রই জানেন যে তাদের এই অসম্ভব একটা মানে এই প্রেমের মতো আর কি, কিছুতেই ওই জায়গাটা যায় না। এবং ওই মাস্টার মশাই এবং যাদেরকে পাওয়া গেছে, ওটাই আমার মনে হয় যে ফাউন্ডেশন, যে আমাকে কেউ যদি গালিও দেয় আজকে, বা সেই তার মধ্যে যদি যুক্তি থাকে, তো আমার অসুবিধে নেই। এবার তুমি বলো যে তোমার জার্নি এর পর, তারপরে ইকোনমিক্স পড়াশোনা শেষ হলো। হ্যাঁ, ইকোনমিক্স পড়া শেষ হলো, তখন আমি বিদেশ যেতে চেয়েছিলাম। আচ্ছা, বিদেশে পিএইচডি করব, মানে মাস্টার্স পিএইচডি করব। সেই সময় আমি আজকালের অশোক দাশগুপ্তকে সাংবাদিক হিসেবে আমার খুব ভালো লাগতো, সম্পাদক হিসেবে, এবং খুব ছোট ছোট তখন এডিটোরিয়াল বেরোতো, সেগুলো আমার খুব পছন্দ ছিল। ওনার লেখার ধরন, ছোট ছোট বাংলা সেন্টেন্স তৈরি করা, আমার মনে হতো যে ইংরেজির ঢঙে বাংলাটা লেখা এরকম লাগতো। তো তখন আমরা ব্রেবনে যখন ছিলাম, তখনই আমরা একটা ম্যাগাজিন বার করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। তখন আমার সঙ্গে যারা ছিলেন, আমার সিনিয়র ছিলেন,
সেখানে সুমিতা সামন্ত বলে একটি নাম আছে। আচ্ছা। তো তখন ম্যাগাজিন করার জন্য আমরা সবাই অনেকে, মানে যেমন সুমিতা দি হচ্ছে কিন্তু বাংলা, তো আমি তো অর্থনীতি, কিন্তু আমার ভাব ছিল ওদের সঙ্গে আর কি, যারা এরকম মনস্ক। তো তখন এরকম একটা চেষ্টা করেছিলাম, কিছু ব্যর্থ চেষ্টা, কিছু সুমিতা দিদির চেষ্টাটা সফল চেষ্টা ছিল, আমার ক্ষেত্রে ব্যর্থ চেষ্টা ছিল, কারণ আমি কিছুদিনের পর সেখান থেকে আর যোগাযোগ ছিল না অতটা। তো তারপরে তখন আমি চেষ্টা করছিলাম আমি বিদেশ চলে যাব, আর কোনো দিন ফিরবো না, এবং এক দেশ থেকে আরেক দেশে ঘুরবো এবং আর ফিরবোই না। কিন্তু সেগুলো সব হলো, মানে আমি স্কলারশিপ পেলাম, সব কিছু ঘটলো, মানে মাস্টার্সের পর আর কি। তো কিন্তু সেই সময়খানে ভিসার খুব কড়াকড়ি হয়েছিল, এবং আমি ভিসা পেলাম না, কারণ ওখানে আমার এখনও মনে আছে যে ক্লজটাতে দাগ দেওয়া হয়েছিল, সেটাতে লেখা ছিল যে মানে আমি তো একমাত্র সন্তান ছিলাম, বলেছিল যে মানে ইউ হ্যাভ ফেইলড টু এস্টাবলিশ দ্যাট ইউ হ্যাভ এ হাউস দ্যাট ইউ উইল নট অ্যাবান্ডন, এরকম বলো। মা বাবা রিটায়ার করেছে, তুমি একা, তুমি গেলে আর ফিরবেন, মানে এটাই ছিল ক্লজ। তো আমাকে ভিসা দেওয়া হলো না। তারপর আমার এত ভেঙে পড়া অবস্থা ছিল, আমার মনে আছে এবং আমি এত স্বার্থপর ছিলাম নিজের কেরিয়ার নিয়ে সব কিছু নিয়ে। আমার মনে আছে একদিন খুব বৃষ্টি পড়ছিল, আমার বাবা এসে, আমি কেঁদেই চলেছি, বাবা বললেন তুমি কি বাবা মার কথা একটুও ভাবো না? আমি বললাম না, আমি ভাবি না, মানে আমার হলো না জীবনে আর কিছু, আমার কি হবে। তো এরকম এবার আমি তখন এবার আমি যাদবপুর থেকে এমফিল করার জন্য আমি এনভায়রনমেন্ট এবং ইকোনমিক্স নিয়ে আমি একটু কাজ শুরু করেছিলাম। এমন সময় আজকালে সুস্থ বলে একটা ওদের ক্রোড়পত্র বেরোবে, সেখানে ডাক্তার পল্লব বসু মল্লিক একটা ওদের অ্যাড দিয়েছিলেন। ডাক্তার পল্লব বসু মল্লিক ছিলেন ওটার এডিটর, সহযোগী সম্পাদক। বলেছিলেন যে লিখতে পারে, লিখতে ইচ্ছা করে, প্রচুর ছুটতে পারে, এরকম আমাদের লোকজন চায়। তো এরকম 3 লাইন লিখে পাঠিয়ে দিতে হবে। তো আমি এটা লিখে পাঠিয়ে দিলাম। তবে একদিন দুপুরবেলা একটা ফোন এসেছিল যে একবার এসে দেখা করতে হবে। তো আমার মনে আছে আমার প্রথম লিখিত লেখা বেরিয়েছিল আজকালের ওই ক্রোড়পত্রে, ফাইটোমস বলে একটা মশার মারার ওষুধ সরকার থেকে বার করেছিল, সেই মানে আগন্তুক বলে কলামটার নাম ছিল। যা যা হেলথ রিলেটেড প্রোডাক্ট সেগুলো নিয়ে লিখতে হবে। তো আমার প্রথম ছিল ফাইটোমস। তো ফাইটোমস লেখা হলো, তো সেটা একটা বেরোলো। সেকেন্ড হলো একটা কি তেল এসেছিল, মানে রান্নার তেল, আচ্ছা, হার্টের পক্ষে ভালো, এরকম একটা কিছু তেল। যে সেইটা আমি যে লিখেছিলাম, তো সে মানে আমার কাছে হার্টও যা, প্রেমও তাই, মানে তেল, মানে সেটা এমন একটা মানে অদ্ভুত একটা স্বপ্নিল একটা লেখা ছিল। তো আমাকে পল্লবদা ফোন করে ডেকে বলেছিলেন এটা কি তেল নিয়ে লেখা, এটা হার্ট নিয়ে লেখা, মানে এবং উনি বলছেন বা বেশ ভালো লিখিস। তো তখন উনি আমাকে এই যে ইন্টারভিউর কথা দিয়ে শুরু করলেন না, তখন আমাকে বিখ্যাত জনেদের ইন্টারভিউ নেওয়ার কাজটা দেওয়া হলো। আচ্ছা, প্রথম কোন বিখ্যাত জনের? আমার প্রথম এক্স্যাক্টলি একদম প্রথমকার মনে নেই, কিন্তু ওই কয়েক বছরের মধ্যে সুস্থতে মানে হেন লেখক ছিলেন না, মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত লেখক, তাসলিমা নাসরিন, অমর্ত্য সেন, সমস্ত গায়ক, সমস্ত নায়ক, সব আমার হয়ে গেল ইন্টারভিউ নেওয়া। তারপরে সুস্থ একটা ম্যাগাজিন বেরোলো, সেই ম্যাগাজিন প্রথমে শুধু এডিট করতাম, তারপরে এডিট করা হলো, লেখা হলো, এরকম করতে করতে এবার আমার ভীষণ একঘেয়ে লেগে গেল। তখন আমার ইচ্ছা করলো যে আমি রাজনৈতিক মানে পলিটিক্যাল রিপোর্টার হব। তো আমাকে একজন বলেছিলেন যে পলিটিক্যাল রিপোর্টার, তখন খুব বিহার জ্বলছে। তো তখন যে এটা হয় নাকি যে একা একটা মেয়ে এরম রিপোর্টিং করবে, এরম বলেওছে। আচ্ছা, আমি আর তাদের নামগুলো করতে চাইছি না। একা একটি মেয়ে, মানে এইটা নিয়ে আমার এই প্রজেক্টটা বেসিক্যালি একা মেয়ে করছে, একটা মেয়ে করছে। আর তখন খুব বিহার, মানে এখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, ওখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, খুব রিপোর্ট বেরোতো। আমার ওগুলোই করতে ইচ্ছা করতো, এবং কিন্তু আমি কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না। তখন একদিন এবার এটা আমি ছাড়বো, তখন আমি হঠাৎ জার্মান শিখতে গেলাম, ডয়েচ শিখতে গেলাম ম্যাক্স মুলারে। যখন আমি একদিন
এরকম ক্লাস করে বেরোচ্ছি, তখন দেখলাম যে অনন্যা চক্রবর্তী, অনন্যাদি, তখন উনি তারাতে, তখন তারা এসেছে এবং তারা পড়েও যাচ্ছে এরকম একটা সময় উনি, হ্যাঁ খোঁজে, তখন উনি দাঁড়িয়েছিলেন ওখানে। আমি গিয়ে বললাম আমি এরকম আজকালে রয়েছে, আমি তারাতে আসতে চাই। তখন উনি বললেন একটা সিভি নিয়ে চলে এসো। তো আমি একদিন সিভি নিয়ে আবার যোধপুর পার্কে গেলাম। তো যোধপুর পার্কে যেতে আমাকে বলা হলো তুমি সারাদিন একটা কিছু বললাম। তো বললেন যে হ্যাঁ সামনে অমুক দিন থেকে তোমাকে আসতে হবে। বাহ, আমার এখনো মনে আছে 7,000 টাকা, 6.5 7 এরকম টাকা তখন মানে আমার স্যালারি ঠিক হলো। এইবারে যেটা ঘটলো যে আমাকে একটা গাড়ি ক্যামেরা দিয়ে বলে দেওয়া হলো যে তুমি এবার মানে আমাকে সার্ক নিউজ করার, মানে এটাই কিন্তু এক্সপিরিয়েন্সটা মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যায় মানে এক্সপিরিয়েন্সই কিন্তু আসল জীবনে, ওইটাই মানুষ সঞ্চয় করতে করতে যায়। তো একটা গাড়ি ক্যামেরা আর ক্যামেরা পার্সন দিয়ে বলে দেওয়া হয়েছিল তুমি সার্ক নিউজ করো, মানে কলকাতাতে বসে তুমি নেপাল, ভুটান, তখন আফগানিস্তান ইতিমধ্যে এসে গেছে, বাংলাদেশ, পাকিস্তান, এদের স্টোরি করো, শ্রীলঙ্কা। তো আমি এই জেনে গেলাম যে কোথায় কোথায় বাংলাদেশিরা আসেন, কোথায় কোথায় তারা চিকিৎসা করেন, কোথায় কোথায় নেপালিরা থাকেন, কোথায় শ্রীলঙ্কার মানুষেরা থাকেন, কি পুজো হয়, কে বিদেশ থেকে আসছেন এদের সঙ্গে দেখা, মানে সেই পুজোতে কে আসছেন না আসছেন থেকে শুরু করে সব কিছু। এবং এই দেশগুলোতে তখন যাওয়ার বিষয়গুলো শুরু হলো। তো এইটা এই সাউথ এশিয়ান রাজনীতি আমাকে খুব টানলো, এর যে পলিটিক্সটা। এবং বাংলাদেশে যাওয়া শুরু হলো, কারণ তারার একটা বাংলাদেশ কানেক্টেড ছিল খুবই। তো ওখানে এই রাজনীতি, এই পলিটিক্যাল রিপোর্টিংয়ে আসার যে জায়গাটা, ওখানে আমি ঠিক এখানকার পলিটিক্স নিয়ে আমি কাজ করতাম না, কিন্তু সাউথ এশিয়ান রাজনীতি জায়গাটা আমার জানতে বুঝতে খুব সুবিধা হয়েছিল, খুবই খুবই, মানে এবং খুবই তখন হতো। এবং বাংলাদেশের কাগজগুলো নিয়ে তখন আমাদের আলোচনা হতো, অনেক কিছুই হতো। তো তারপরে আবার ওটাও একঘেয়ে লাগতে শুরু করলো। তখন আমার মনে হলো যে ওই একটাই আমার খুব এটা খারাপ জিনিস যে বেশি দিন আমার এক জিনিস ভালো লাগে না। আমার এখানে একটা প্রশ্ন আছে তোমাকে, যে যখন এই রিপোর্টিং গুলো করছো মেয়ে হিসেবে, তখন তোমার বাধা বিপত্তি বা এই যে একা মেয়ে, একটা মেয়ে, এই যে এইগুলো কি সত্যি ফেস করেছো? দেখো, বিপদ মেয়ে হিসেবে একটা বিপদ ফেস করেছে। আমি দুটো ঘটনা বলতে চাই যে মানে অসুবিধের জায়গাগুলো মেয়েদের থাকে, এবং সেগুলো যে পেরিয়ে আসা গেছে সেটা আমি এখন আরও বুঝতে পারি। দুটো কারণে বুঝতে পারি, কারণ এখন আমি যখন যে চাইল্ড রাইটস নিয়ে কাজ করি বা যে সোশ্যাল সেক্টরে কাজ করি, সেখানে যেহেতু জেন্ডার ইস্যুস নিয়ে কাজ করছি, সেটা আরও বেশি করে বুঝতে পারি। আর একটা জিনিস, আমি দুটো ঘটনা বলি, মানে সেটা হচ্ছে না, মানে একটু ঘটনা না, শুরু থেকেই গল্প করতে পারলে একটু ভালো ছিল। মানে নিজের জীবনটা বলতে গিয়ে মানে এত বোরিং একটা জীবন, মানে এটা সবারই। ধরো এটা ইচ্ছা করছে, আরেকটা করতে ইচ্ছা করছে, সেটা করলাম না, আরেকটা পড়লাম, সেটা পড়ালাম, এটা প্রায় আমার মনে হয় সবারই ঘটে আর কি। আমি দুটো ঘটনা বলছি। একটা হচ্ছে তখন আমি তারা নিউজে আমি বর্ডার নিয়ে তখন কাজ করছি, বর্ডারের নানা সমস্যা, নানা ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে কাজ করছি। এবার জাস্ট ফিরে যখন আসছি বনগাঁ বর্ডার থেকে, বনগাঁ না ওটা বোধহয়, না বনগাঁ না ওটা, হ্যাঁ বনগাঁ পেট্রাপোল বর্ডার আর কি, তখন দেখলাম একটা জায়গাতে প্রচুর লোকজন কি না, যারা ট্রাক ড্রাইভার তাদের নিয়ে এসটিডি ক্যাম্প হচ্ছে, মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্যাম্প হচ্ছে। কারণ যারা পরিযায়ী মানুষ, পরিযায়ী কাজ করেন, এবং তাদের নিয়ে এই ক্যাম্পগুলো হয়, কারণ রোগের জায়গাগুলো যাতে ডিটেক্টেড হয়। তো একটা ক্যাম্প হচ্ছে, তো আমি এই ওই স্টোরিটা করার জন্য, এবং আমার এখনও মনে আছে পসিবলি ভরুকা ব্লাড ব্যাংক থেকে বোধহয় ওইটা করা হচ্ছিল। আমি এটা ভুল বলতে পারি, যতটুকু মনে পড়ছে, বা ঠিকও হতে পারে নামটা। এবারে আমি ঢুকে গেছি, দারুণ স্টোরি। ওখানে ডাক্তাররা রয়েছেন, ক্যাম্প চলছে, ভর্তি ট্রাক যারা চালক তারা রয়েছেন। এবারে আমি গিয়ে ইন্টারভিউটা যখন করছি, কিছুক্ষণ বাদে
আমি না কিছুক্ষণ বাদে আমি বুঝতে পারলাম যে আমি না পুরো সে ঘেরাও হয়ে যাবার মতো, মানে আর পাশে আর কোনো জায়গাই নেই, সবাই দাঁড়িয়ে আছেন। এবং ওই মুহূর্তে আমি কোনো চালক কাউকে কোনো রকম ছোট করার কোনো প্রশ্ন নেই, কিন্তু ওখানে আরও সবাই যে 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 ভিড়টা ছিল, খুব অস্বস্তি হয়েছিল। এবং আমার মনে হচ্ছিল যে এক্ষুনি এখান থেকে বেরোনো দরকার। এবং আমি তখন আমার সঙ্গে যে ক্যামেরা পার্সন দাদা ছিলেন তাকে আমি বললাম যে আমি এগোচ্ছি, আপনি আমার পেছনে পেছনে আসুন। এবং উনি প্রায় পেছনে আমাকে গার্ড করার মতো করে ওই ভিড়টা থেকে আমরা বার হলাম। তারপরে মেয়ে না, মানে কেউ যে ইচ্ছাকৃত কিছু করছেন তা নয়, কিন্তু ওখানে দাঁড়িয়ে আমার ভয়ঙ্কর অস্বস্তি হয়েছিল। আমার মনে হচ্ছিল যে এখানে আর বেশিক্ষণ থাকাটা আমার ঠিক নয়, এত কাজ করছিল। এবং কেউ কিছু করেননি, কিছু ঘটেও নি, সব কিছু। কিন্তু ওখানে আমার দাঁড়িয়ে খুব অস্বস্তি হচ্ছিল, যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে দেখে, সব কিছু মিলিয়ে। তো এই এক্সপিরিয়েন্সটা আমি পরবর্তীকালে যখন সোশ্যাল সেক্টরে কাজ করি, আমি নানা কিছুর মধ্যে দিয়ে যখন এগুলো ভাবি, আমি বুঝতে পারি যে কেন এটা হচ্ছিল, তার কার্যকারণটা আমি বুঝতে পারি। এটা একটাই, সেদিন আমার ভয় লেগেছিল। দ্বিতীয়ত আমার খুব খারাপ লাগার একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যেটা আমি কিছুদিন আগে লিখছিলামও। সেটা হচ্ছে যে একবার বাংলাদেশে আমাদের একটা কনফারেন্স হচ্ছিল, সার্ক কনফারেন্স, মানে সমস্ত অন্যান্য দেশেরও লোকজন এসেছিল। তো সেখানে আমাদের ভারতেরও অনেক বিখ্যাত সাংবাদিক এবং সম্পাদকেরা গিয়েছিলেন। আচ্ছা। তার মধ্যে একজন খুব বিখ্যাত 2-3জন সম্পাদকও ছিলেন, ইংরেজি কাগজের, বিভিন্ন কাগজের। তাদের যেরকম প্যানেল হয়, প্যানেলে তাদের সঙ্গে যেরকম কথাবার্তা হচ্ছিল, তিনি বেশ প্রশংসা করছিলেন, ভালোই লাগছিল যে প্রশংসা করছিলেন। পার্টি হচ্ছিল, তো সেখানে সবাই গল্পগুজব করছে, খাওয়া দাওয়া করছে, আমিও তাই। তো হঠাৎ আমি দেখলাম যে আমার মানে ওই যে সম্পাদক, একজন, তার মধ্যে একজন বিখ্যাত ইংরেজি কাগজের সম্পাদক, তিনিও কথাবার্তা বলছেন ঠিক পাশের যে গ্যাদারিংটা সেখানে। হঠাৎ তিনি ডাকলেন আমাকে, যে ডেকে বললেন যে তিনি একটা চুরুট বা সিগারেট কিছু একটা ধরানোর চেষ্টা করছিলেন, সেটা বারবার ধরানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা ধরছে না। উনি হঠাৎ ইংরেজিতে, পুরোটা ইংরেজিতে হচ্ছে, তখন উনি বললেন যে, আরে মহুয়া, তুমি পাশে দাঁড়িয়ে আছো কিন্তু আগুনটা ধরছে না কেন বলো তো? তোমার হাসি পেলো। তো আমার কিন্তু ভীষণ নার্ভাস লেগেছিল, খারাপ লেগেছিল, কষ্ট লেগেছিল। কিন্তু আমি তখন জানতাম না যে আমার ঠিক কি উত্তরটা দেওয়া উচিত, জানতাম না, মানে আমি নিজেকে গুছিয়ে উঠতে পারিনি যে আজকে বললে তো হবে না। তো কিন্তু সেদিন আমি কিছু বলতেই পারিনি, আমি শুধু কোনো ক্রমে বলেছিলাম যে আপনি এরকম বলতে পারেন না, বলে আমি ওখান থেকে সরে এসেছিলাম। বহু বছর বাদে, এই বোধহয় হালে, গত বছর না তার আগের বছর, মিটু নিয়ে যখন ভীষণ গোলযোগ হচ্ছে, দেখা গেল যে তার নামেই একেবারে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক সাংবাদিক, এবং একজনের সঙ্গে তার মানে মামলাটা একদম জোর, মানে অনেক দূর পর্যন্ত গেছে বিচারে। তো তখন আমার মনে হয়েছিল যে উনি যে যিনি মামলাটা করে থাকুন, মানে তার ওই মামলাটার মধ্যে, ওই অভিযোগগুলো তোলার মধ্যে কোথাও একটা সেদিনের আমার খারাপ লাগাটাও যুক্ত আছে, মানে প্রথম মনে হয়েছিল। শুনলে আমাদের মেয়েদের, তো এবারে হচ্ছে কি যে এটা কিন্তু এই যে অনেকে, মানে এটা বলতেই পারেন কেউ যে কি আর একদম বললেন, বা এরকমও আমি কিন্তু অনেক আমার বন্ধুরাই রয়েছেন, তারা বলেছেন যে না, মানে আমার হলে আমি এটা কমপ্লিমেন্ট হিসেবে নিতাম। তো আমার কমপ্লিমেন্ট লাগেনি, আমার খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল যে এটা তো আমি মেয়ে বলেই আমাকে বলা হচ্ছে। এটা কেন জানি আমার মনে হয় যে আমাদের মেয়েদের বোধহয় এটাকে একটা ভেবে নেওয়া হয় যে এরকম তো বলবেই সিনিয়ররা, বা আমাদের সাথে মজা, এগুলো একটা কার ভালো লাগছে কার ভালো লাগছে না সেটা বোধহয় কেউ দেখে না, সবাই মনে করে যে এটা কমন, এটা হওয়া উচিত বা এটা হয়ে থাকে। আমি জানি না, মানে আমরা অ্যাভেলেবল নই এটা বলতে চাই। আর এটা বলার আগে আমার মনে 5 বার ভাবা উচিত যে কাকে বলছেন, এবং আমরা একদমই আপনাকে পছন্দ করছি কি করছি না আগে ভেবে নিন, তারপরে বলুন, মানে ডিরেক্টলি বলবেন না প্লিজ আমাদের। আর এবার তোমার সাথে আমি একটু নিয়ে কথা বলি যে রিজওয়ান নন্দীগ্রামের ঘটনা তো জানি, তুমি অনেকবার বলেছো।
তো তোমার লেখাতেও আছে, বই আছে লাস্ট দাদার সঙ্গে, তোমরাই মানে তুমি এবং আমি না, তোমরাই সুমিতা প্রকাশ দি। করেছো। সেটা বেশ হটকেক, এবারও আপনারা পাবেন আমাদের লাস্ট দাদাতে, এবং বইমেলাতেও পাওয়া যায় লাস্ট দাদার ইয়েতে, ডিজ বুকে। তো এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে রিজওয়ানোর নিয়ে তোমাকে আমি জানি না তুমি বলেছো কিনা, বা যদি বলো আমি একটু শুনতে চাই। সেইটাও তো একটা গুরুত্বপূর্ণ, এই সময় অভয়ার যে সময়টা যাচ্ছে সেটাও তো একটা হ্যাঁ, আমি না দুটো কথা বলি আগে একটু। তোমার আগের যে প্রশ্নটা সেটার একটু একটা ওই যে অ্যাভেলেবল কথাটা মানে শুনলেই খুব অসুবিধে লাগে। হ্যাঁ, মানে ওটার আমি মানে যাকে বলে সে মুখ নিষ্পিস করছে কিছু না বললে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কে কখন কোথায় কিভাবে কার জন্য অ্যাভেলেবল হবে কি হবে না, এটা কিন্তু তাকেই বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক আছে। এটা যদি মানে এর মধ্যে কোনো কোনো অন্য কোনো এক্সপ্লয়টেশন অন্য কিছুর মধ্যে আমি যদি নাও যাই, এটা কিন্তু কে কোন জায়গায় তাকে তাকে নিজেকে রাখতে চান সেটা তাকেই কিন্তু বলে দিতে হবে, এটা এক। দুই হচ্ছে যে হ্যাঁ, নন্দীগ্রামের ক্ষেত্রে আমি একটা ধন্যবাদ জানাই তোমাদের, যে কারণ নন্দীগ্রাম যতই আমার লেখা হোক না কেন, এটা বই হিসেবে যে বেরোলো, এটাতে তোমার এবং সুমিতা সামন্তর একটা বিরাট অবদান। কারণ লেখো এবং লিখে বই আকারে বার করার মধ্যে একটা দুস্তর ব্যবধান আছে, সেটা সুমিতা দি করে দিয়েছেন, সেটা আমি জানি করেছেন, এটা। আচ্ছা, দুই হচ্ছে যে রিজওয়ানুরের কথাটা না বারবার যখন এই আরজি করের কথাটা আসছিল তখন বারবার রিজওয়ানুরের কথা আসছিল, যে আরজি করের ঘটনার সঙ্গে আর কোন কোন ঘটনার মিলের জায়গাটা। রিজওয়ানের ঘটনাটা কিন্তু হঠাৎ করে মানে তখন আমি তারা নিউজে ছিলাম, এমনি একদিন এরকম নিউজের অন্যান্য কাজ করছি, হঠাৎ সুজাত ভদ্র মানবাধিকার কর্মী উনি ফোন করে বলেন যে একটা ঘটনা হয়েছে, একটি ছেলে আমার কাছে আসছিল, সে একটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, এবং সেই ছেলেটি পার্ক সার্কাসে থাকে, একটি মাল্টিমিডিয়াতে চাকরি করে। তো সে বারবার তারা বিয়ে করেছিল, তাদের ভীষণ চাপ আসছিল পুলিশের থেকে এবং সমস্ত দিক থেকে, রাজনৈতিকভাবেও। তো সে কিন্তু আজকে মারা গেছে। আমি কিন্তু বলছি ওটা খুন। অ্যাকচুয়ালি সুজাতদা কিন্তু মানে পরে পরে ঘটনাক্রমে প্রকাশিত হয় যে সুজাতদা কিন্তু এই স্টোরিটা প্রথমেই, যে তারা কিন্তু 1 নম্বর চ্যানেল মোটেই ছিল না, তো ফলে উনি অন্যান্য অনেক চ্যানেলের বা বিভিন্ন কাগজের সাংবাদিক তাদেরকে বলেছিলেন, তারা কেউ পাত্তা দেয়নি, তারা কেউ বুঝতেই পারেননি নিউজটা, বা 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 ইম্পর্টেন্স দেননি, বা এমনকি সেই সাংবাদিকরাও, আমি যখন এটা লিখতে শুরু করেছি তাদেরও অনেকে আমাকে বলেছেন, যে অনেকে আবার তাদের বসের কাছে নিয়ে গেছেন, তারা বলেছেন না এটা একটা নর্মাল, আসলে ডেড বডিটা পাওয়া গেছে এই খবরটা এসেছে। আর সুজাতদা এটা বলছেন, কিন্তু কেউ এটার সঙ্গে এটা লিঙ্ক করে কিছু তখন বুঝতে পারেননি আর কি, হয় না তা না, অনেক সময় হয়। তো তারপরে কিন্তু ওই সুজাতদা বললেন যে ওই ছেলেটি আমাকে চিঠি লিখে গেছে, এবং তাতে লালবাজারের গুন্ডা দমন শাখার নাম নাম্বার সব কিছু রয়েছে, সেখানকার অফিসারের নাম নাম্বার। তো তৎক্ষণাৎ আমি তখন আমার বস ছিলেন সুমন চট্টোপাধ্যায়, তাকে আমি গিয়ে বলি এরকম এরকম, আমি খুব এক্সাইটেড যে এরকম এরকম পাওয়া গেছে। উনি বললেন যে এক্ষুনি ডেকে নেওয়া হোক। তো সুজাতদাকে রাত্রেবেলা সেদিন ডেকে নেওয়া হয়, এবং সুজাতদা ওইগুলো দেখিয়ে দেখিয়ে বলতে থাকেন। সেদিন আমারকে বলা হয়েছিল যে আমি যেন নিউজ রুমে, মানে আমি স্টুডিওতে বসি, কিন্তু আমি স্টুডিওতে বসিনি, কারণ আমার মনে হচ্ছিল যে এই সবাইকে ফোনে ধরতে হবে, সুতরাং আমার প্রোডাকশানে মানে পিসিআরে থাকা উচিত। এবং আমি পিসিআরে থেকে তখন ওই রাত্রির বেলা আমরা সেই ওই রিজওয়ানুরের হাতের লেখা সামনে, চিঠির সামনে, তখন আমার মনে আছে আমি প্রথম ফোনটা করেছিলাম লালবাজারের গুন্ডা দমন শাখায়, ওই নাম্বারটা দেখে। ওখান থেকে একজন রাত্রেবেলা ফোন ধরে বললেন, হ্যালো গুন্ডা দমন শাখা। আমি শিওর হলাম যে ওখানে চিঠিতে যা যা লেখা আছে সেগুলো কিন্তু ভুল নয়, সেগুলো সত্য। তারপরে
আরও যাদের 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 নাম আছে সেগুলো বলা হলো এবং যাকে যাকে ফোন করা হলো তারা তারা ধরলেন, তারা বললেন। এইটা যখন হয়ে গেল, এবার 11টা, 11:30, মানে অনেকক্ষণ, 1 ঘন্টার প্রোগ্রাম ছিল, সেটা অনেকক্ষণ চলে সবাই বাড়ি টাড়ি চলে গেছে। আমি না তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে অন্য চ্যানেলে নিশ্চয়ই এবার দেবে, তাহলে মানে আমার কিন্তু মনের মধ্যে একটা, এবং তখন মানে সুমন দা সেদিন বিদেশ যাচ্ছেন, পরের দিন বিদেশ যাবেন, উনি বলে গেলেন আমি আসছি, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে ধরে রাখিস, তো করে উনি বেরিয়ে গেছেন। তো আমি না রাত্রেবেলা ভাবছি কি এবারে নিশ্চয়ই অন্য চ্যানেল থেকে কিছু একটা কোনো হেডলাইন আসবে, কোনো একটা ফ্ল্যাশ আসবে, কিছু এলো না। সেদিন তো এলোই না, পরের দিনও সকালবেলা কোনো খবরের কাগজে কোনো নিউজ নেই, কোনো চ্যানেলে নিউজ নেই। আমি তখন পরিষ্কার জানি যে আর আমি ভুল খবর করেছি, কোনোভাবে সুজাতদা এটা ভুল ভেবেছেন বা সুজাতদা ভুল খবর দিয়েছেন, সোর্স অনেক সময় ভুল হয়, কিছু একটা মানে আমি ভয়ঙ্কর কিছু ভুল করেছি, তো ভুল করেছি, দায় আমার। এবার যখন এরকম 12:30 একটা বাজে, তবু সকালবেলা ওই বডিটা নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা, জিআরপির থেকে শিয়ালদাতে নিয়ে যাওয়া হয়েছে এরকম। তো আমি তবু ওখানে পাঠিয়েছি। সেই রাত্রির বেলায় আমি রিজওয়ানুরের বাড়িতে পাঠিয়েছিলাম একটা বড় ক্রু, সেখানে ওর বন্ধু বান্ধবরা এসেছিলেন, তারা কথা বললেন ইত্যাদি। তো আমি ভাবছি যে কিছু একটা ভুল হয়েছে। তারা নিউজের যিনি ওনার ছিলেন মিস্টার বাসু, রতিকান্ত বাসু, তিনি কোথাও একটা বাইরে মানে এয়ারপোর্টে যাবেন বা কোথাও একটা যাবেন, তিনি না পার্ক সার্কাসে গিয়ে তিনি আটকে গেছিলেন, এবং ওখান থেকে উনি ফোন করে বললেন যে পার্ক সার্কাসে জিপে, পুলিশের জিপে আগুন, সারা পার্ক সার্কাস ব্লকড। আচ্ছা, এইটা কি সবাই একটা নাম বলছে, এটা কি রাত্রির বেলা যে নিউজটা করেছো সেটার জন্য? মানে এইটা না জার্নালিস্টদের না একটা কি বলবো, পাওনা না, মানে এটা না, এটা খুব দুঃখের জায়গা একটা না, কোথাও আছে যে দেখো এটা তো অ্যাকচুয়ালি সমস্ত রাস্তা ব্লকড, আগুন জ্বলছে, এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা। আমার কিন্তু ভেতরে একটা আনন্দ হলো যে তাহলে ওটা ক্লিক করেছে, ওটাই ওই নিউজটাই এলাম, হ্যাঁ। এবং দেখা গেল আস্তে আস্তে ছড়াতে লাগলো, এবং আমার কাছে রিপোর্টার বলছে যে রিজওয়ানুরের বডি পাওয়া যাচ্ছে না, মানে ওরা ওদের বাড়ির লোকজনকে না বলে ওরা বোধহয় শিয়ালদার ওখানে কোনো মর্গে বা অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিয়েছে বা কিছু, সেটা নিয়ে একটা ভীষণ রিউমার শুরু হলো, এবং মানে কোথায় বডিটা কোথায়, তাই নিয়ে এই 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 উত্তেজনাটা থেকে পার্ক সার্কাসে পুলিশের জিপে আগুন, সমস্ত রাস্তা ব্লকড। পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখার্জি। প্রসূন মুখার্জিকে ফোনে ধরা হয়েছে। প্রসূন মুখার্জি আমাকে বললেন, এই তো আপনার জন্য সব কিছু ঘটলো, আগুন জ্বললো আপনার জন্য, এসব কথা কেন বলছেন, ভুল তথ্য কেন ছড়াচ্ছেন? কোথায় ভুল তথ্য? ওখানে রিপোর্টার দাঁড়িয়ে আছে, রিপোর্টার জিজ্ঞেস করছে এখানে কি রিজওয়ানুরের বডিটা আছে? বলছে না, নেই। তো তাহলে সেটা কোথায় গেল? আমরা সেটাই বলেছি। তো তার সঙ্গে বেশ একটা অন ক্যামেরা অল্টারকেশন হলো পুলিশ কমিশনার। তো এরপরে আস্তে আস্তে দেখা গেল সবাই ওই 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 নিউজটা করতে শুরু করলো, এবং তারপরে তো সেটা একটা ইতিহাসে গিয়ে দাঁড়ালো। এবং তখন কিন্তু মানে মানে প্রতিদিন প্রচণ্ড উত্তেজনা, প্রতিদিন। এবং তখন কিন্তু আমাদের মিস্টার বাসুকে, রতিকান্ত বাসুকেই একজন বড় ফিল্ম ডিরেক্টর, যিনি টোডিদের কর্পোরেট ফিল্ম করতেন, তিনি মিস্টার বাসুকে বলেছিলেন যে এটা ড্রপ করা হোক। এবং আমাকে মিস্টার বাসু ডেকে বলেছিলেন আমাকে কিন্তু বলছে ড্রপ করতে, কাজেই তোমার এখন কি কাজ হবে যে এই যে প্রলোভনগুলো আমাদের আসছে এবং এটাতে যে আমরা মাথা নত করছি না, এইটা কিন্তু বোঝাতে হবে মানুষকে যে সত্যি আমরা কিন্তু মাথা নত করছি না, তো এইটা দায়িত্ব কিন্তু তোমার, এটা উনি বলেছিলেন। তো কখন যদি আসলে সেই তুমি যেটা করতে চাইছো সেটা যদি যে অর্গানাইজেশনে তুমি আছো তার সেখান থেকেই যদি সেই অ্যাপ্রিসিয়েশন শুধু না, একদম তারাও যদি তারই পক্ষে হয়, না পক্ষে হলে কিন্তু মুশকিল, আমি কাজটা করতেই পারতাম না। কিন্তু ফলে আউটরাইট মানে তারপরের দিনগুলো খুব ইতিহাস। তারপরে তুমি বোর হয়ে গেলে এরকম এরকম ঘটনা ঘটানোর পর, এরকম সাংবাদিকতা করার পর? না না, রিজওয়ানুরের ঘটনাই বলো যে মানে রিজওয়ানুরের ঘটনা না একদম সিনেমার ঘটনা। তাই তো শুনছি। মানে রিজওয়ানুর হচ্ছে
বড়লোক মেয়ে, ধর্মে বড়লোক মেয়ের সঙ্গে মানে অসম্ভব বড়লোক মেয়ের সঙ্গে ধনীর সঙ্গে এটি গরিব ছেলের প্রেম। অন্য যে 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 থাকে মানে একটা প্রাসাদে থাকে মেয়েটি, ছেলেটি থাকে একদম কুঁড়ে ঘরে। হিন্দু মেয়ের সঙ্গে মুসলমান ছেলের প্রেম বিয়েও হয়ে গেছিল। হয়েছে। সুতরাং এর মধ্যে সব ধরনের এবং মানে একটা উপন্যাসের যা যা গল্পের যা যা প্রয়োজন একটা সিনেমা সব কিছু সেখানে ছিল। এবং এইটা প্রথম দেখিয়ে দিল চোখের সামনে, আগেও হয়তো দেখিয়েছে, আগে অনেকবারই দেখিয়েছে, কিন্তু টিভি চ্যানেলগুলো তখন এসে গেছে তো, মানে বেসরকারি চ্যানেলগুলো, সেটা হচ্ছে প্রথম এই যে আমরা বারবার এটাও দেখাই বা বলি যে রাজনীতির সঙ্গে পুলিশ প্রশাসন এবং যারা ধনী ব্যক্তি যাদের টাকা, এই যে এই নেক্সাসটা প্রথম সামনে চলে এলো। দেখা গেল সত্যি সবাইকে ফোন করেছিল, তার বাবার জন্য বড় বড় পুলিশ অফিসাররা ধমক দিয়েছিলেন, ডেকে তাদের থ্রেট করা হয়েছিল। সিনেমা যাই হোক না কেন সেগুলো যে সত্যি হয় এটা প্রথম বাংলাতে মানে এটা এখনো সেটাই দেখছি। এবং লেফটের আমার মনে আছে যে সিপিএম এর রবীন দেব আমার মনে আছে অন এয়ার আমাকে বলছিলেন যে কি ভাবভঙ্গি, হ্যাঁ সারাক্ষণ ধরে তুমি একমাত্র কি মানুষের কথা ভাবছো, আর কেউ পৃথিবীতে মানুষের কথা ভাবছে না, কি ভঙ্গিতে কথা বলছো, কি ভঙ্গিতে মানে এগুলো সব বলছো। তোমার এখন মনে হয় না যে এখন যেটা ঘটনাটা ঘটছে? না, একটা কথা আমি বলি, একটা কথা এখানে আমি এটা যেহেতু আমি রবীন্দ্রদেবের নাম নিয়েই বললাম বা সিপিএম এর অন্যান্য নেতারাও বলেছিলেন, কারুর সঙ্গে কিন্তু ব্যক্তিগত জায়গায় সম্পর্ক আমার খারাপ হয়নি, এটাও আমার সিপিএম সম্পর্কে বলতে হবে। তারা কিন্তু এবং অনেকে অনেক জায়গায় বক্তৃতাতে বলেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু সামনাসামনি যখন দেখা হয়েছে, যেমন নন্দীগ্রাম করে ফিরেছি, আমাকে সেলিমদা বলেছিলেন, আমি ফোন করে বলছিলাম যে আমাদের চ্যানেলে কি আসবেন, বললেন কি হলো, মানে বিপ্লব করে গলা ভেঙে গেল, এটা বলেছিলেন। কিন্তু কারুর সঙ্গে মানে এবার নন্দীগ্রামেও দেখবে যে বইটা যখন বেরিয়েছে সেলিমদা তাতে লিখতে অ্যাপ্রোচ করেছিলাম, উনি দিয়েওছেন, তো উনি ওনাদের কথাই বলেছেন কিন্তু উনি দিয়েছেন। ব্যক্তিগত মানে এই অন্তত এই নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে তারা তাদের শত্রুতার জায়গা কখনো কিন্তু আসেনি। আমি জানি না এটা এখন আর সম্ভব হবে কিনা। এখনকার পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলে গেছে বলে যারা একদম নিউজে আছেন তারা বলেন। এখন নিষ্পিস করে না যে এই নিউজগুলো যদি তুমি করতে পারতে? না এই একই রকম ঘটনা নিশ্চয়ই নয়, কিন্তু না করে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক ঘটনা ঘটছে যেখানে অনেক ধরনের পরত আছে, এবং আমি নিউজগুলো, এবং আমি যদিও সরাসরি নিউজে নেই কিন্তু নিউজের খোঁজ আমি রাখি, তখন আমি মিস করি সিচুয়েশন। এখন তোমার কার নিউজ শুনতে সবথেকে ভালো লাগে মোটামুটি? মানে রিপোর্টার এখানকার আমার অনেক ভালো লাগে, অনেক 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 কম বয়সী ছেলে মেয়ে রয়েছে যারা তাদের মধ্যে 2-3 জনকে তো বেশ ভালোই লাগে, যে যারা যখন সবচেয়ে বড় কথা যখন কোনো একটা মোমেন্টে যখন একজন নেতা মন্ত্রী জেলে যাচ্ছেন, আমি দেখলাম সেই ছেলেটি মানে প্রায় একটা বড় একটা স্ট্রেচ দৌড়ে এসে হাঁপাতে সেই মন্ত্রীকে ধরলো, কিন্তু মানে তিনি গাড়িতে ওঠার আগে তারকে প্রশ্ন জিজ্ঞাসা করে তার কাছ থেকে একটা বাইট নিয়ে ফিরলো। যেমন এবিপি আনন্দের প্রকাশ আছে, প্রকাশের আমি ওর সঙ্গে দেখা হয়েছিল, আমি ওকে বলেও ছিলাম সারাক্ষণ তো যত দোষ নন্দ ঘোষ, যদিও আমি চাইল্ড রাইটস এখন কাজ করি, সাংবাদিকতায় সরাসরি নেই, কিন্তু সারা পৃথিবীর সমস্ত লোকজন চান্স পেলেই, সুযোগ পেলেই, আর কোন প্রফেশনকে গালি দেন আমি জানি না, কিন্তু সাংবাদিকদের মানে গালি দিয়ে একদম ভূত ভাগিয়ে দেন, মানে খুব সহজেই। এবং সবাই দেখি তাদের শিক্ষার প্রশ্ন করেন, তারা না জেনে এসেছেন প্রশ্ন করেন, তাদের ইনসেনসিটিভিটির প্রশ্ন করেন, আবার ওই সমস্ত খবর তারা সাংবাদিকদের কাছ থেকেই পান। এটা চিরকালের সত্য যে সাংবাদিক হিসেবে তুমি যেই তোমার পক্ষের স্টোরি গেল, তুমি খুব ভালো সাংবাদিক,
আর যেই বিপক্ষে গেল আমি খুব খারাপ সাংবাদিক, এটা চিরকালই ছিল। কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে এখনকার ছেলেমেয়েরাও কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তারা সবসময় তারা সাংবাদিকতা করেন। শুধু আমার মনে হয়েছিল যে যেমন একটা রিসেন্টলি হচ্ছিল যে মুনমুন সেনকে প্রশ্ন করেছেন যে তার হাজব্যান্ড চলে যাওয়ার পর যে আপনি যে ছিলেন না, আপনার কি খুব খারাপ লাগছিল বা এরকম একটা কিছু। আসলে এটা আমি বুঝি যে মুনমুন সেনের কাছ থেকে আরও যাতে দুটো কথা বলেন, শোক হলেও মানে তাতেও যদি বলে, এই যে ধরো আমি যদি আজ ইন্টারভিউ নিচ্ছি, আমি যদি একটিও কথা না বলি, তুমি যদি আমাকে কিলিয়ে কিলিয়ে কথা বলো, তোমার ঠিক কথাটা বলে মনে হয় কিচ্ছু কথা বললো না, কেউ আমি যত টকেটিভ এটা তোমার পক্ষে ভালো, ঠিক আছে। তো এবার মুনমুন সেন তার শোকের সময় কথা তো বলবেন না, বলছেনও না, স্বাভাবিক। এই সময়টা কি প্রশ্ন করা উচিত এরও একটা ট্রেনিং আছে। যদি তারা একটু সিনিয়রের সঙ্গে কথা বলে যান বা আগে থেকে একটু ভেবে যান যে কথা কেউ বলছে না, তাহলে আমি কি বলবো, প্রশ্ন একটু সাজিয়ে যান, তাহলে আমার মনে হয় যে এই বিতর্কগুলো এড়ানো যায় আর কি। অনেক কিছু জানতে পারছি তোমার থেকে, এরপর তো আরো কঠিন একটা জিনিস যেটা নিয়ে জানবো। দারুণ হচ্ছে আমাদের আড্ডাটার, এই আড্ডা বেশ মজার হচ্ছে এবং অনেক সিনেমার ঘটনা জানতে পারছি আমার মনে হচ্ছে। আমি কি প্রশ্ন করব তোমাকে? না না না, তোমাকে আমি একটা চাইল্ড রাইটস নিয়ে কথা বলি মা, এটা তো না, আমি তাহলে একটু ফিল্ম নিয়ে প্রশ্ন করতাম আমাকে। আচ্ছা, আমি তো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কি কি ঘটে, তাই নিয়ে কত কি আন্দোলন ঘটছে সেগুলো আমি যাবো, তুমি জিজ্ঞেস করো সেই গসিপ। আমরা এটা মজার গসিপ, এটা গসিপ নয়, সঠিক প্রশ্ন করতাম। হ্যাঁ, আর খুব কিন্তু তুমি সঠিক উত্তর দিতে পারতে না, তাই না? না না, আমি তো খুব ডেসপারেট, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসেছি, আমার কিছু যায় আসে না। যদি জানি নিশ্চয়ই বলবো। আচ্ছা, তারপর কি সাংবাদিকতার পরেই একদম ডিরেক্ট তুমি চাইল্ড রাইটস কমিশনে? হ্যাঁ, এইটা হচ্ছে মানে জেন্ডার ইস্যুজের একটা বড় উদাহরণ হচ্ছে আমি। সেটা হচ্ছে যে আমার দুই পুত্র হয়, মানে যমজ তারা, প্রত্যয় আর প্রান্তর। তো আমার তাদের বাবা তিনিও সাংবাদিক। এবার আমিও কখন ফিরবো, নাও ফিরতে পারি রাত্রিরে, তার বাবাও নাও ফিরতে পারেন রাত্রে, এরকম যদি চলতে থাকে এটা ঠিক বলে মনে হলো না। এবং আমাদের দেশে তো পুরুষদের প্রফেশন, মানে ছেলে বা সন্তান হয়েছে বলে তিনি প্রফেশন চেঞ্জ করলেন বা প্রফেশন না করে বসে রইলেন, তার সঙ্গে অর্থনীতি অবশ্যই যুক্ত, সেটা হয়তো সম্ভবও ছিল না, কিন্তু এটা কেউ ভাবতে পারে না। কিন্তু মাকে একদম অক্লেশে ভেবে নেয় যে এখন তুমি ছেলে মেয়ে মানুষ করো, এটাই তোমার কাজ। তখন কে কোথায় বেশি সাকসেসফুল ছিল কি ছিল না সেসব প্রশ্ন তো আসে না। তো আমি যেহেতু আমি মা হতে চেয়েছিলাম, মানে আমি খুব আমি যে বিয়ে করেছি, আমি সংসার করতে চেয়েছি, আমি সেই জন্য আমি বিয়ে করেছি। আমি মানে যেহেতু আর কোনো উপায় এখানে এই মানে বিয়েটাই এখানে সহজ পন্থা সংসার করার, তো ফলে আমি খুব মা হতে চেয়েছিলাম এবং আমি খুব এনজয় করেছিলাম আমার এন্টায়ার মাদার, মানে যখন আমি মা হতে যাচ্ছি সেই সময়টা আমি খুব এনজয় করেছিলাম। মানে এখন আমি যখন গেট ব্যাক করি আমি খুব কষ্ট পেয়েছি, শারীরিকভাবে অনেক আমার অসুবিধার জায়গা ছিল, কমপ্লিকেশনস ছিল, কিন্তু মানে প্রায় মানে শুয়ে থাকতে হয়েছিল ওই তো। কিন্তু আমি ওই সময়টা এখন যখন লুক ব্যাক করি আমার খুব একটা মধুর স্মৃতি, যে মধুর স্মৃতি, যে আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি, ভয় পেয়েছি, চিন্তা করেছি, ডাক্তার যা বলেছে সব মেনেছি, কিন্তু আমি খুব এনজয় করেছি। ফলে তারা যখন হয়েছিল এবার আমি ভাবতে শুরু করলাম ওদেরকে দেখেও আমি কিভাবে আরেকটা কাজ করতে পারি। সেই সময় আমার সুযোগ এসেছিল যে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ থেকে একটা ছোটদের ম্যাগাজিন বার করার পরিকল্পনা হয়েছিল এবং সেটির দায়িত্ব দিয়েছিলেন অনন্যা চক্রবর্তী, যিনি তখন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন ছিলেন। তিনি আমার প্রথম বসও ছিলেন তারাতে, তার নাম আমি আগেও বলেছি। তো ফলে শুরুটা হচ্ছে ওই হুল্লোড় বলে যে ম্যাগাজিন, তো হুল্লোড়কে মানে বলি আমি যে ওটা মানে আমার দুই ছেলে এবং হুল্লোড় হচ্ছে মেয়ে। কারণ হুল্লোড় এরা জন্মেছে মার্চ মাসে 2016, আর হুল্লোড় জন্মেছে 2017 মার্চ মাসে। আচ্ছা, মানে এবং ঠিক তো যাই হোক, আমি বলি যে হুল্লোড়টা হচ্ছে মেয়ে, দুই ছেলে তার মেয়ে। তো হুল্লোড় দিয়েই কাজের সূত্রপাত।
কিন্তু তারপর আমার খুব ভালো লেগে যায়, আমি কাজের সুযোগও পাই। এক্ষেত্রে আয়োগের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে তারা কাজের সুযোগ দিয়েছেন। চাইল্ড রাইটসের যে কাজ, শিশু অধিকারের যে কাজ এবং সামাজিক ক্ষেত্রের যে কাজ, পলিসির যে কাজ, সেইটা আমার ভালো লাগে। তখন আস্তে আস্তে হুল্লোড় ছাড়িয়েও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হই। এবং বিশেষ করে মিডিয়া অ্যাডভোকেসির জায়গাটা যেহেতু মূল কাজ আমার, মিডিয়া অ্যাডভোকেসির ক্ষেত্রে সেটা করি। কিন্তু এবং ক্রমাগত চাইল্ড রাইটসটা তো খুব একটা, শিশু অধিকার তো খুব একটা নতুন সাবজেক্ট, ফলে যে এইটাকে যে পক্সো এই ধরনের কথাগুলো তো আমার মনে হয় না আগে কেউ জানতামও আমরা ছোটবেলা থেকে। না ছিল না। তো পক্সো তো এসেছে 2012 সালে, পক্সো আইনটি এসেছে 2012 সালে। আর এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বলতেই হবে যে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। যে এই যে পক্সো তো হচ্ছে শিশুদের ওপরে যে যৌন হেনস্থা হয় তাকে প্রতিরোধ করার আইন। আমাদের যদি শিশু অধিকার আইনগুলোকে যদি দেখা হয়, দেখা যায় যে যেটা আমব্রেলা বা যেটা ফিলোসফি হচ্ছে ইউএনসিআরসি, মানে ইউনাইটেড নেশনসের যে কনভেনশন, সেটার থেকে যখন আস্তে আস্তে সেটাকে মাথায় রেখে যখন আইনগুলো এলো, যে অ্যাক্ট আছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, সেটা হচ্ছে আমব্রেলা। তা সেখানে শিশু অধিকারের লঙ্ঘন করলে কীভাবে প্রতিরোধ করা যায় এবং লঙ্ঘন করলে কার কী শাস্তি থেকে শুরু করে সব কিছু লেখা, মানে এই আইনটা যে অ্যাক্টের মধ্যে রয়েছে। তারপর দেখা গেল যে একটা বড় সার্ভে হয়েছিল, দেখা গেল যে শিশুরা যে নির্যাতিত হয় সেটা কিন্তু শুধু মেয়েরা নয় এবং ছেলেরাও। এবং এটা একটা বড় সার্ভে থেকে উঠে এসেছিল যে ছেলেরাও কিন্তু বরং বেশি মাত্রায় আরও নির্যাতিত হয়। তারপর যখন পক্সো অ্যাক্টটা এলো, পক্সো অ্যাক্ট কিন্তু হচ্ছে জেন্ডার নিউট্রাল, মানে ছেলে মেয়ে দেখা হবে না। কোনো শিশুর বিরুদ্ধে যদি নির্যাতন হয়, এমনকি যদি ভার্বালও কেউ যদি কোনো নির্যাতন করে থাকেন, তাহলেও কিন্তু এই পক্সোর আন্ডারে সেটা আসবে। শাস্তি কিরকম হতে পারে মোটামুটি? শাস্তি মানে প্রথমত হচ্ছে যে পক্সোর ক্ষেত্রে প্রথম বিষয়টা একটা হচ্ছে যে 18 বছর হওয়ার আগের দিন পর্যন্ত সেই শিশু। কেউ কিন্তু 18 বছর হয়ে যাবার পরও তার 18 বছরের আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সে কিন্তু সেটা নিয়েও বলতে পারেন, সেটাও কিন্তু পক্সোর আন্ডারে আসবে। এরকমও ঘটেছে যে ছোটবেলায় আসলে তো বলতে পারে না, যখন ছোটবেলায় অনেকেই বলতে পারে না, অনেকে বুঝতে পারে না, অনেকে হয়ে গেছে যে তাদের বয়স মানে 40 পেরিয়ে গেছে, তারপর তারা মনে করেছেন যে না এটার একটা বিহিত হওয়া দরকার, তারা তারপর বলেছেন, তাতেও হয়েছে, তাতেও কিন্তু হবে। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে, বলতে চাই তাহলে এটা হয়েছে, বেঁচে আছে কিনা জানি না, কিন্তু বলা দরকার, তাই ওকে। হ্যাঁ, এবং মানে বিশেষ করে এই কারণে এগুলো প্রতিরোধ করা দরকার, এই কারণে কারণ এর যে ট্রমাটা, এই ট্রমা আজীবন রয়ে যায়। এবং দেখা যায় যদি মানে নির্যাতনের যে প্রভাব, সেটা কখন কার মধ্যে কিভাবে তার পার্সোনালিটিতে এসেছে। কেউ হয়তো এমনি নার্ভাস হয়, দেখা গেল আসলে কিন্তু যখন কাউন্সেলিং করা যায় তখন দেখা যায় আসছে যে আসলে তার কিন্তু বহু বছর আগে তার হয়তো একটা কোনো ট্রমা ছিল, ট্রমা, তার পারিবারিক জীবন, নিজস্ব জীবন, তার অন্যদের সঙ্গে তার সম্পর্ক, তার প্রফেশন, তার চাপ নেবার ক্ষমতা, নানা কিছুতে যারা এগুলো নিয়ে কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন। কাজেই এই ট্রমাটা থেকে বাচ্চাটিকে বার করে আনাটা তৎক্ষণাৎ খুব জরুরি। এবং আরেকটা হয় কি, বারে বারে ট্রমাটাইজড হয়, তো যতবার যদি বিচার চলে তাতে ট্রমাটাইজড হয়, সেগুলো যাতে না হয় এই পক্সো অ্যাক্টে কিন্তু খুব সুন্দর করে সেগুলো লেখা আছে যে কি কি করতে পারবে, কি কি পারবে না। মহিলাদের থাকতে হবে, তার মেডিকেল এক্সামিনেশনের সময় কারা থাকবেন কারা থাকবেন না, যে চাইল্ড ফ্রেন্ডলি রুম থাকতে হবে। আদালতে কিন্তু ওইভাবে হয় না। এবং আমাদের সমস্ত যে শিশুরা রয়েছে, সেই শিশুদের ক্ষেত্রে আমরা যারা মানে কোনো কারণে যাদের ওপর কোনো ঘটনা ঘটেছে, যারা ভিকটিম, তাদেরকে আমরা সিএনসিপি বলি আর কি, মানে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। এবং যারা কোনো কারণে মানে আইন ভঙ্গ করে ফেলেছে কোনো বাচ্চারা, তাদেরকে আমরা বলি সিসিএল, মানে চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল, চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল। তো এরা কোনো শিশুর বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ হয়, যেটা আমি বিশেষ করে এখানে বলতে চাই যে হয় না যে কোনো
কারোর ছবি তুলে দিয়ে দেওয়া হলো, কেউ একটা মনে করছে ও চুরি করেছে বা ও ঢুকেছে, শুধু সন্দেহের বশবর্তী হয়ে সেখানে পুলিশ ডাকা হলো, পুরোটা এই যে ক্যামেরায় তোলা হলো, তারপর দিয়ে দেওয়া হলো। যিনি দেবেন তিনি কিন্তু মানে ভয়ঙ্কর অপরাধী, তাকে কিন্তু মানে এইভাবে দেওয়া যাবেই না। একটি প্রথম সব কিছুর মধ্যে যেটা এসেন্স, সেটা হচ্ছে একটি বাচ্চা, সে কিন্তু একটা পূর্ণবয়স্ক মানুষ, পূর্ণবয়স্ক মানুষ না, পূর্ণ মানুষ, পূর্ণ মানুষ। তার কিন্তু ডিগনিটি আছে, তাকে রেসপেক্ট করতে হবে। মানে শাহরুখ খানেরও যা রেসপেক্ট, তারও কিন্তু তাই রেসপেক্ট। তাকে কিন্তু তোমার যা রেসপেক্ট আমাকে দেওয়া হচ্ছে, আমাকেও তারও। তাকে কিন্তু আমরা কোনোভাবে তার প্রিভেসি নষ্ট করতে পারি না, তাকে ডিসরেসপেক্ট করতে পারি না, তার ডিগনিটি হরণ করতে পারি না, তাকে খারাপ কথা বলতে পারি না, তাকে প্রকাশ্যে গোপনে ঘরে কোনো জায়গায় তাকে মারধর করতে পারি না। এটা কিন্তু বাবা মার ক্ষেত্রে সত্য, স্কুল টিচারের ক্ষেত্রে সত্য, বাইরে সবার কাছে সত্য। এই যে ফিলোসফিটা বা এই যে জায়গাটা, এগুলো কিন্তু এমন নয় যে মানে এগুলো কিন্তু আইনে অপরাধ। মানে এটা যদি কেউ করে থাকে তার জন্য কিন্তু শাস্তি আছে। এগুলো আছে আমরা জানি, এখানেও আছে। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে কিন্তু অন্তত আমি যে আয়োগে কাজ করি সেখানে আরও অনেকে রয়েছেন, এবং আমাদের চেয়ারপারসন রয়েছেন, আরও অনেকে রয়েছেন, চেয়ারপারসন তুলিকা দাস রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সবাই কিন্তু এইটা কিন্তু আয়োগের একটা বড় তাহলে আমরা জানলাম ভূমিকা রয়েছে। এই ধরনের কিছু ঘটনা ঘটলে কিন্তু পক্সো আইন মেনে চললে আমরা কিন্তু বাচ্চাদের কিছু ট্রমা থেকে বের করতে পারবো এবং ভয় পাবেন না, সঙ্গে আছে। আচ্ছা, আমার মানে এই প্রশ্নটা খুব জরুরি একটা, আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে ভীষণই হতাশাজনক, এবং আমিও ভীষণ এই অভয়ার ঘটনার পর থেকে তিলোত্তমার মোটামুটি 32-33টা রেগুলার এবং বাচ্চাদের ওপর প্রচুর এই ধর্ষণ এবং খুন হচ্ছে। যেখানে থাকেন সেখানকার থানাতেই কমপ্লেন করতে হবে, অন্য থানায় কমপ্লেন করা যাবে না এই দিক থেকে, যেটা জয়নগরের ক্ষেত্রে হয়েছে, যে এখান থেকে ওখানে পেরেন্টসকে ঘুরিয়েছেন যে এদিক ওদিক করা যায় না। না, প্রথমত তো হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো অভিযোগ করা যায়, একটা জিরো এফআইআর বলে একটা বিষয় আছে। সেটা হচ্ছে যারা একটু আইন জানেন তারাও জানবেন, এবং এটা লোকের জেনে রাখাও ভালো যে কোনো জায়গায় যে কোনো অভিযোগই কিন্তু করা যায়। মানে এটা কিসের ক্ষেত্রে, মানে যে কোনো জিনিসের অভিযোগ করা যায় নাকি শুধু হারিয়ে মিসিং বা অন্য কোনো, মানে চাইল্ড রাইটসের যদি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে, মানে যে কোনো থানা, মানে সেই থানার সেই অন্তর্গত হলে ভালো হয়, কিন্তু জিরো এফআইআর বলে একটা বিষয় আছে, সেটা কিন্তু যে কোনো থানাতে গিয়েই করা যায়, এটা এক। দুই হচ্ছে যে বেশ কয়েকটা হেল্পলাইন আছে, যেমন আমি আয়োগের হেল্পলাইনের কথাটা একটু বলতে পারি। 9836-300-300 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন, 24 ঘন্টা খোলা থাকে। এবং আয়োগের মেলও আছে wbscpcr@gmail.com, সেখানেও কেউ মেল করতে পারে। কোনোভাবে কোনো খবর এলে চাইল্ড রাইটস লঙ্ঘনের ঘটনা, সঙ্গে সঙ্গে কিন্তু স্টেপ নেওয়া হয়, এটা এক। দুই হচ্ছে যে থানাতে গেলে থানার যিনি মানে যিনি মেজবাবু, তিনি কিন্তু এই চাইল্ড রাইটসের বিষয়গুলি দেখবেন, তার সেটা কাজের মধ্যে পড়ে। এবং প্রত্যেকটা থানাতে চাইল্ড রাইটস চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকা দরকার। এবং মানে মেজবাবু এই জন্যেই উনি ডেজিগনেটেড থাকেন এই চাইল্ড রাইটসের বিষয়গুলি দেখার জন্য। এবং একটা কথা আমি বলতে পারি যে আমরা কিন্তু এরকম এই আমি জয়নগর নিয়ে বলছি না, অন্যান্য যে কোনো ক্ষেত্রেই বলছি, এটা সারা জীবন আমরা দেখে এসেছি যে পুলিশের এই যে কোন থানার এখতিয়ারে কোনো ঘটনা। যেমন আমি পার্ক স্ট্রিটে দীর্ঘদিন কাজ করতাম, তো কলকাতা টিভির অফিস ছিল পার্ক স্ট্রিটেরই, সম্ভবত আমি জানি না এখনও সেই জুরিসডিকশনটা আছে কিনা। একটা দিক হচ্ছে, একটা ফুটপাথ হচ্ছে শেক্সপিয়ার থানার আন্ডারে, একটা হচ্ছে পার্ক স্ট্রিট থানার আন্ডারে। একজন মানুষ মারা গেছিলেন, এবার তিনি এক্স্যাক্টলি কোন জায়গায় মারা গেছিলেন সেটা নিয়ে থানার মধ্যে, আমার বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল, একটা মুর্শিদাবাদ, একটা কি রঘুনাথগঞ্জ, মানে এটা চলে বা এরকম। তো এটা সবসময় মানে, কিন্তু যখন খুব খুব ক্রুশিয়াল মোমেন্টে যদি এটা ঘটে তখন তো অনেক অন্য ঘটনা ঘটে যায়। কাজেই গেলে কিন্তু
পুলিশকে নিতেই হবে। যদি কোনো কারণে কোনো জায়গায় মনে হয় যে কোনো ক্ষেত্রে যা আপনি চাইছেন সেটা পাচ্ছেন না, আপনি কিন্তু আয়োগকে বলতে পারেন। এবং আয়োগ কিন্তু হচ্ছে কোয়াজি জুডিশিয়াল বডি, যে যারা কিন্তু এখানে পক্সো এবং আরও কয়েকটি চাইল্ড রাইটসের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো ঠিকভাবে লাগু হচ্ছে কিনা, কার্যকরী করা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু কমিশনের, মানে সেটা দায়িত্ব। সুতরাং এবং সেই কাজটা খুব নির্দিষ্ট, খুব ভালোভাবে করা হয়, এটুকু বলতে পারি। তো এটা করতে না, আর আমরা এটা কিন্তু লিখে দেব এখানে, যে আমরা এই নাম্বারগুলো দিয়ে যাবো এবং এগুলো রাখবো, যে আপনাদের যদি কোনো দরকার পড়ে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করুন। এবং 1098 তো রয়েছে, 1098 সেখানে রয়েছে, যোগাযোগ করুন, চেষ্টা করুন, আর ভয় পাবেন না, ভয়ের কোনো জায়গা নেই। আপনার ছোট শিশুটি আপনার সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আপনার জীবনে, আর কিছুতে ভয় পাবেন না। আর তো এই ভয়ের কথা বলতে গেলে, যে তুমি যে এই যে নির্ভীক হয়ে এরকম ভাবে সরকার বিরোধী পোস্টগুলো যে করো বা অনুচিত, এবং আই অবজেক্ট, ওকে আই অবজেক্ট, মানে এখানে নিজেকে আমাকে বাঁচাতেই হবে। সেটা হচ্ছে যে সরকার বিরোধী পোস্ট করি না, অনৈতিক, মানে অনৈতিক মানে হচ্ছে যেটা মানে কারুর কাজকে অনৈতিক বলে মনে হচ্ছে, আসলে এগুলো আমি কিছুই করি না, এভাবে আমি কিছুই করি না। তুমি যা পোস্ট করো আমরা সব বুঝতে পেরে যাই যে হ্যাঁ, সেটা তো অন্য কথা। মানে আমি বলছি যে দুটো জিনিস, আজকে যদি মানে যেভাবে নন্দীগ্রামের সময় কাজ করার সময় সব কিছু ভুলে কাজ করেছিলাম, সেইভাবে তো কোথায় পোস্ট করি কিছু করে, আর পোস্ট করেও যে খুব কিছু হয় এরকমও আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, যে ক্ষেত্রে যে পোস্টটা আমার ভীষণ মনে হচ্ছে এটা আমার করা দরকার, যেমন আরজি করের ক্ষেত্রে মনে হয়েছিল যা কথা বলার দরকার ছিল সেটা যেভাবে আমার বললে আমি শান্তি পাই, আমার বললে আমার মনে হয়েছে এভাবে আমি বলতে পারি, সেভাবে করা হয়েছিল। সেটাকে এই নির্ভীক কেন করছি, সরকার বিরোধী এই তকমাগুলো তোমাদের, এগুলো আমি নিচ্ছি না। কিন্তু এটাই নির্ভীক কোথায়, মানে নির্ভীক হলে তো আরও অনেক কিছু করতাম, নির্ভীক নই, ভয় আছে, ভীতু আছে। আমি শুধু একটা শেষে ছোট গল্প বলি, একটা ছোট্ট গল্প, সেটা হচ্ছে যে আনন্দমেলা বেরোতো ছোটবেলায়, সেখানে না একটা গল্প ছিল যে ভুলোদা বলে একজন ছিলেন, তিনি সব কিছু ভুলে যেতেন, কিছুই মনে থাকতো না। তো একদিন বাড়িতে ডাকাত পড়েছিল, তো ভুলোদা ডাকাত পড়েছে, সবাই ভয়ে সেঁধিয়ে গেছে। ভুলোদা সেই ডাকাতকে এমন মেরেছে, ডাকাত একবারে মানে ভয় পালিয়ে গেছে। ভোরবেলা উঠে সবাই জিজ্ঞেস করলো, ভুলোদা তোমার ভয় লাগলো না? বললো, আমি তো ভুলেই গেছিলাম ওরা ডাকাত। তো ঠিক আছে, তো কাজেই যখন যদি মনে হয় ভেতর থেকে যে এটা করা উচিত, সেটা করা উচিত, তখন ভুলে যেতে হয় সামনে কে আছে, আর ফাইনালি দিনের শেষে মনে হয় যা করবি কর। এটা যে মানে এই সাহসটা আমাদের যা পারবে করে নে। দারুণ আড্ডা হলো, কিন্তু এবার তুমি আমাকে পরে প্রশ্ন করো, আমি এবার তোমাকে একটুখানি আগুনে ঝাঁপ দেওয়ার প্রশ্ন করবো। আচ্ছা, সেটার কারণ হচ্ছে যে আমরা গুগলকে জিজ্ঞেস করেছিলাম যে র্যাপিড ফায়ারের বাংলা বলতে, তো তার দ্রুত আগুনে ঝাঁপ। হ্যাঁ, তো আমি একটা ছোট করে তোমাকে দ্রুত আগুনে ঝাঁপ দিতে বলছি। রাগ হলে রাগ কমাও কি করে? রাগ হলে রাগ খুব মানে কমাতে চাই এরকম নয়, না। আগে তো অনেক কিছু করতাম, মানে ভাঙতে, মোবাইল টোবাইল ছুঁড়ে, না কোনো সময় করিনি তা না, মানে যখন যেটা যেরকম ঘটেছে, সামনে খাবারের টেবিলে একবার উল্টে দেওয়া এরকমও হয়েছে। না, মেরে দিইনি, মোবাইল ছোঁড়া হয়েছে, টেবিল উল্টে দেওয়া হয়েছে, ঘর থেকে বেরিয়ে যাওয়া হয়েছে। আসলে কি চালাক তো দিনের শেষে বুঝতে পারি যে, যেমন আমার রাগ আমি এখন অনেক টেমড, আমি ভয়ঙ্কর রাগী, কিন্তু এখন টেমড। আমার রাগ আস্তে আস্তে কমছে প্রত্যয় প্রান্তরের জন্য। রাগ দেখানোর জায়গা নেই এখন, যদি মানে রাগ দেখানোর জায়গা নেই, কি বলবো সেইটা কন্ট্রোল, আর আস্তে আস্তে আমি এখন রাগ কমানোর একটা বড় জায়গা হচ্ছে লেখা। লিখলে কষ্ট কমে, রাগ কমে, সব কমে। উপন্যাসে প্রিয় চরিত্র?
এই প্রশ্নগুলো কে দিয়েছে? অবশ্যই এই তুমি প্রশ্ন জানো। কেউ দিয়েছে যে আমাকে চেনে। ছোট, কারণ আমি জানি সে কেন এটা দিয়েছে। আমার ছোটবেলায় খুব প্রিয় চরিত্র ছিল, অনেকগুলো ছিল। সেটা হচ্ছে যে সে দিয়েছে এই কারণে, সেটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের বই তখন আমি পড়তাম। আমি জানি না কি করে পড়তাম, তখন ধীরাপদ, কাল তুমি আলেয়ার একটা চরিত্র ছিল ধীরাপদ, সেটা আমার খুব পছন্দ ছিল, যেটা উত্তম কুমার রোলটা করেছিল, যদিও নামটা খুব খারাপ লাগতো। তারপরে ধীরাপদ মানে কি করে ওরকম একটা, মানে উত্তম কুমার ধীরাপদ হচ্ছে, কিন্তু তার কাজকর্মগুলো অন্যরকম ছিল। আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীনের ধ্রুবকে খুব ভালো লাগতো। আমার ইনফ্যাক্ট আমার সঙ্গে, মানে যাকে আমি বিয়ে করেছি, তো তাকে আমি কোনো একটা সময় বলে ফেলেছিলাম, আরে তোমার তো হাঁটা চলাগুলো ধ্রুবর মতো। আমি ভুলে গেছি, তারপরে ঝগড়াঝাটি হচ্ছে, সব ভুলে গেছি, কিন্তু সে মনে রেখেছে। সে সেদিন ফোন করে জিজ্ঞেস করলো যে এটা ওই যে কি যেন একটা চরিত্রের সঙ্গে আমার মিল পাওয়া, এরকম। আমার খুব ভালো লাগতো, যেটা এখনও আমার মনে হয়েছে আমার অল টাইম ফেভারিট একটা চরিত্র, যে চরিত্র কিন্তু আমি মানে বাস্তব জীবনেও একজনকে আমি দেখতে পেয়েছি একই রকম। সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাঁতারু জলকন্যার অলোক। অলোককে আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু অলোককে এখনও আমার পছন্দ, কারণ আমার খুব ম্যাচিওর একটা, যদি বাংলার ক্ষেত্রে বলা হয়, ইংরেজিরও এরকম বেশ কিছু আছে। জেন অস্টিনের। বাংলায় থাক। এবার হচ্ছে প্রিয় টিচার? কল্যাণ সান্যাল। কল্যাণ সান্যাল, এইটাও তিনি জিজ্ঞেস করেছেন তোমাকে। অফার পেলে ভোটে দাঁড়াবে? জানি না। জানো না? না মানে আমার না রাজনৈতিক কাজ খারাপ লাগে তা নয়, ভালো লাগে, কিন্তু না, কিন্তু যেই গালিগালাজগুলো আসে, আর সেই মানে সেই গালিগালাজের কোনো যুক্তিহীন গালিগালাজ, তখন মানে আমার রাজনৈতিক নেতাদের জন্য দুঃখ হয়, খারাপ লাগে। ওই গালিগালাজটা যদি কোনোদিন, হ্যাঁ আর আমার কিছু এসে যায় না গালিতে, তাহলে আমি জানি না কি হবে, কিন্তু আমার ভালো লাগে কাজ, মানে রাজনৈতিক কর্মকাণ্ডে। আমি রাজনৈতিক কর্মকাণ্ড বিরোধ, মানে রাজনীতিতে কেউ নামবে না, কেউ যাবে না, নতুন যে ছেলেমেয়েরা বলছে না যে এটা খুব খারাপ, এটা খুব, এবং সব রাজনৈতিক নেতা মানেই তারা চুরি করেন, এই, এবং সিনেমাও সেভাবে দেখানো হয়, এটা আমি মানি না, এটা আমি বিরোধ করছি। আমি মনে করি ওই যিনি যা তিনি তা থাকতে পারেন, তিনি যদি চান, তিনি তার লোভ কি করে কমাবেন তিনি জানেন। আচ্ছা, এবার একটু খাওয়া দাওয়া, যেহেতু আবার বৈঠকে এসেছো, আমাদের একটা স্পেশাল ডিশ আছে প্রন কবিরাজি, মন্টুর রোল তিনি বলেছেন, ঝন্টুর রোল ব্রেবনের পাশে, ব্রেবনের আর এনএমসি আর কি ন্যাশনাল মেডিকেলের পাশে ঝন্টুর রোলের দোকান আছে। হ্যাঁ, আর এখনো আছে। ঘি ভাত আলু সেদ্ধ, তিনটে আছে তোমার টেবিলে, কোনটা খাবে? ঝন্টুর রোল। ঝন্টুর রোল, যা সবাই বলে ঝন্টু বড়লোক হয়ে গেছে আমার জন্য, আমি এত লোকজনকে নিয়ে যেতাম, আর এখানে হবে তো একদিন তোমার সাথে যাবো। না, কিন্তু আমি ঝন্টুর রোল আরো বহুজনকে খাওয়ানোর কথা বলেছি। মানে একবার এরকম হয়েছিল আমার বাড়িতে, যে আমাদের পাশের বাড়ি কাকিমা এসে বলেছিল, আচ্ছা মুন তো ব্রেবন থেকে চলে এলো, তো ঝন্টুর রোল তো মুন খাওয়ালো না। তখন মা বলল যে ও তোমাকে বলেছিল, আমাকেও বলেছিল, আমাকেও খাওয়ায়নি। বাড়ির যে দিদি সে বললো তোমাদের বলেছিল, আমাকেও বলেছিল, আমাকেও খাওয়ায়নি। তো দেখা গেল আমি কথা দিয়ে কথা রাখি না, অন্তত ঝন্টুর রোল তার প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ, দারুণ আড্ডা হলো এবং কত কি জানলাম, মানে আমি যে বিষয়গুলো জানি না সেই বিষয়গুলো আমি জানলাম এবং আমার যারা ভিউয়ার্স আছে তারাও জানলো। আমার আশা মনে হয় যে খুবই ভালো লেগেছে এই এপিসোডটা। এবার তোমার জন্য এত সুন্দর, এত ভালো একটা এপিসোড করার জন্য আমার ছোট্ট গিফট আছে। আচ্ছা, আমি একটা কৃতজ্ঞতাটা জানাই, সেটা হচ্ছে যে কথা বলতে তো অসম্ভব ভালো লাগলো। এগুলো মানে এই কথা জেনে কার কি লাভ হবে আমি জানি না, কেন বেঁচেছে তাও জানি না, কিন্তু কথা বলে বা এই আড্ডার জায়গাটা ভীষণ ভালো লাগলো। আর ভালো লাগলো যে অনেক দিন বাদে আমি আবার ওই রেট্রোস্পেকশনে গেলাম আর কি, পুরো আমি কলেজ ছোটবেলা
থেকে ফিরে চলে এলাম এরকম। যাক, ভালো লেগেছে। খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং তোমাদের সমস্ত কাস্ট এন্ড ক্রু, সবাইকে খুব সুন্দর দেখতে, এখানে যাদেরকে আপনারা দেখতে ভালো পাচ্ছেন লাগছে, না ভালো। সবাইকে খুব সুন্দর দেখতে, যে ক্যামেরা করছে, যে ডিরেকশন দিচ্ছে, যে বসে যে মাঝে মাঝে গান করেছে, সবাই খুব সুন্দর, সবাই খুব স্মার্ট। তোমার জন্য আছে অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তোমার জন্য আছে হাটারি গ্রিলসের তরফ থেকে 750 টাকার একটা গিফট ভাউচার, বাচ্চাদের নিয়ে যেও। এটা ভালো আছে লাস্ট্রাদার তরফ থেকে 25% গিফট ভাউচার আছে। এটা আসবো, হ্যাঁ, তুমি এখান থেকেই পেয়ে যাবে। দেজের তরফ থেকে, দেজ পাবলিশিং হাউসের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ডস, যেটা আমি পরে আছি, এটা ল্যাব গ্রোন ডায়মন্ড। এখানে ডায়মন্ডের ওপর 36,000 আপ টু তুমি ডায়মন্ড পাবে, এবং তার সাথে তুমি মেকিং চার্জ আর জিএসটি তোমার লাগবে না, শুধু যে সোনাটা থাকবে সেটার টাকা তোমাকে দিতে হবে। এটা রয়েছে নেচার্স ডায়মন্ডের তরফ থেকে। আর আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার গিফট ভাউচার। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে অবশ্যই এসো, খেয়ে যেও, একাও আসতে পারো, অন্য কাউকেও নিয়ে আসতে পারো। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে আসবো, সবেতেই এরকম একটা মানে সবকিছু দিচ্ছে দিয়ে বলছে বাচ্চাদের নিয়ে আসবে। না 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 না, অন্য কাউকে নিয়ে মানে ওটা কি ইম্পারেটিভ আর কি, মানে সব নিয়ম মেনে মেনে নিয়ে এসো আর কি, বাচ্চাদের নিয়ে এসো। না না, আমি একদম বলবো না। এই যে তাই তো বললে, প্রত্যেকটা জিনিস দিতে দিতে যে থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, আর থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলায় দুশালিক দেখতাম, আচ্ছা দুশালিক দেখে এসেছে নিশ্চয়ই, ডেকে এত কথা বলে গল্প করে তারপর আবার জিনিসপত্র দিয়ে, এবং এটাই আবার বৈঠকের আড্ডার মজা, যে আড্ডা মারতে মারতে আমরা। তোমার বৈঠক চিরস্থায়ী চিরজীবী হোক। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট উইকে কে আসছে দেখে নেওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ। এবার আপনাদের জন্য প্রশ্ন, দর্শকদের জন্য। আজকে আমাদের অতিথি মহুয়া সাঁতরা বলেছেন তার প্রিয় টিচারের কথা আমাদের এই সুন্দর আড্ডাতে। আপনাকে বলতে হবে সেই টিচারের নাম কি। আপনার উত্তর দিয়ে দিন আমাদের নিচের মেল আইডিতে, এবং সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার।